প্রিয় ছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন রসায়ন ক্লাসে তোমাদের স্বাগতম। ছাত্রীরা, আজকে পদার্থের গঠন অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। কোনো প্রশ্ন থাকলে আমার ক্লাস শেষে অবশ্যই করতে পারবে। আসো ছাত্রীরা, প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাই। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। Orbitals. 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 ভিডিওটি আমরা শেষ করলাম। ভিডিওটিতে তোমরা কি দেখলে? হ্যাঁ, ঠিকই ধরেছ। আমরা পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের কিছু উপশক্তি স্তর অর্থাৎ অরবিটাল দেখলাম। ছাত্রীরা, আজকের পাঠের বিষয় আমাদের পরমাণুর শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। দেখো তো ছাত্রীরা, আমরা বোর্ডে কি কি দেখতে পাচ্ছি? দুইটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস অর্থাৎ ইলেকট্রনিক মডেল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে আমরা কি কি জানব? আমরা প্রথমে জেনে নিই কী কী বিষয় সম্পর্কে আমরা আজকে জানব বা আজকের ক্লাসটিতে আমরা কি কি শিখব। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ শেষে আমরা জানতে পারব শক্তি স্তর বা অরবিটাল সম্পর্কে এই ক্লাসে তোমরা বর্ণনা করতে পারবে। প্রধান ও উপশক্তি স্তর সমূহ সূচিত হওয়ার প্রক্রিয়া বর্ণনা করতে পারবে। কক্ষপথের বিভিন্ন উপশক্তি স্তরে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সমূহকে বিন্যাস করতে পারবে। আমরা প্রথমে একটু জানি পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিভিন্ন শক্তি স্তরে বিন্যস্ত থাকে। পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে, তারপর শক্তি অনুসারে উচ্চ শক্তি স্তরে গমন করে। তো আমরা প্রথমে দেখি, আমরা প্রথমে কি দেখলাম? একটা পরমাণু গঠন অর্থাৎ ইলেকট্রনিক গঠন। দেখো, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি। বলো তো ছাত্রীরা, এটা কোন পরমাণুর গঠন? এটা হাইড্রোজেন পরমাণুর গঠন, কারণ সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। এটি নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তি স্তর, অর্থাৎ
এই শক্তি স্তর n সমান সমান 1। nটা কি আমরা একটু খেয়াল করো, বোর পরমাণু মডেলের আমাদের প্রথম শক্তি স্তর অর্থাৎ n সমান সমান 1, সেক্ষেত্রে আমরা বলেছিলাম অর্থাৎ সেই শক্তি স্তরটাকে আমরা কে শেল বলছিলাম। তাহলে প্রথম শক্তি স্তর অর্থাৎ n এর মান যখন 1 হবে সেই শক্তি স্তরটাকে আমরা কে শেল অর্থাৎ কে শক্তি স্তর বলবো। এরপর একটু খেয়াল করো, আমরা দ্বিতীয় শক্তি স্তর দেখলাম। বলো তো ছাত্রীরা, এই দ্বিতীয় শক্তি স্তরে তাহলে দ্বিতীয় শক্তি স্তরটাকে আমরা কি বলবো? অর্থাৎ n সমান সমান যখন 2 হবে এই শেলটার নাম কি হবে? এল শেল। কি শেল? এল শেল। ওকে, আবার দেখি আমরা তৃতীয় শক্তি স্তর। এই তৃতীয় শক্তি স্তরে অর্থাৎ n সমান সমান 3, n সমান সমান যখন 3 হবে তখন সেটা তৃতীয় শক্তি স্তর, আর তৃতীয় শক্তি স্তরটাকে আমরা এম শেল বলবো। এভাবে চতুর্থ শক্তি স্তর অর্থাৎ n সমান সমান যখন 4 হবে সেটা চতুর্থ শক্তি স্তর, সেটাকে আমরা বলবো ও শক্তি স্তর। এইভাবে আমরা পর্যায়ক্রমে কে, এল, এম, এন, ও, পি এই শক্তি স্তরগুলো আমরা অর্থাৎ এই শক্তি স্তরে ইলেকট্রন বিন্যস্ত থাকবে। ছাত্রীরা, এবার আমরা দেখি প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন অর্থাৎ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তোমাদের মনে আছে আমরা অষ্টম শ্রেণীতে পড়েছিলাম পরমাণু সমূহ প্রতিটি শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², যেখানে n সমান সমান 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। এই 2n² সূত্র অনুসারে কে শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্থাৎ 2 গুণ 1² সমান সমান 2t অর্থাৎ 2t। এল শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2² অর্থাৎ 8t। এম শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 3² অর্থাৎ 18t। অর্থাৎ আমরা দেখলাম যে কে শেলে ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টি, এল শেলে ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টি, এম শেলে ইলেকট্রন থাকতে পারে 18টি। কোন সূত্র অনুসারে? 2n² সূত্র অনুসারে। কোথায় পড়েছিলাম এটা? আমরা অষ্টম শ্রেণীতে পড়েছিলাম। আবার একটু জেনে নিই, এন শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 4² অর্থাৎ 32, অর্থাৎ 32টি ইলেকট্রন থাকতে পারবে কোন শেলে? এন শেলে। তাহলে আমরা এই 2n² সূত্র অনুসারে আমরা জানতে পারি কে শেলে ইলেকট্রন কয়টি থাকবে, এল শেলে ইলেকট্রন কয়টি থাকবে, এম শেলে ইলেকট্রন কয়টি থাকবে, এন শেলে ইলেকট্রন কয়টি থাকবে। ওকে, আমার মনে হয় এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তো আমরা পরে আসি। ইলেকট্রন বিন্যাসের সময় নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত এই নিয়ম মেনে চলে। হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত এই নিয়ম মেনে চলে। তাহলে সমস্যা কোথায়? আর্গনের পরের থেকে। একটু খেয়াল করো ছাত্রীরা, আমরা ক্লাস 8-এ অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1 থেকে 18 পর্যন্ত অর্থাৎ 1 থেকে 18 পর্যন্ত মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস শিখেছিলাম। একটু মনে করার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে তোমরা এখন ঝটফট খাতা বের করে ফেলো। 1 থেকে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের চিত্র সহ ইলেকট্রন বিন্যাস লিখে ফেলো। খুবই সহজ না? তোমরা কিভাবে শিখেছিলে মনে আছে? হ্যাঁ, প্রথম অর্থাৎ হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস 1 শিখছিলাম, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস আমরা এইভাবে শিখছিলাম। এখন ইলেকট্রন বিন্যাস আমরা অরবিটাল অর্থাৎ প্রতিটি শক্তি স্তরে যতগুলো অরবিটাল থাকে এই অরবিটালে ইলেকট্রনগুলো সর্বোচ্চ কিভাবে থাকতে পারে এইভাবে ইলেকট্রন বিন্যাসটা আমরা শিখব।
তাহলে আমাদের কি জানা লাগবে? অরবিটাল জানা লাগবে, অর্থাৎ উপশক্তি স্তর। তো আমরা একটু জেনে নিই যে 19, আমরা এইভাবে জেনে কি সমস্যাটা হয়েছিল একটু খেয়াল করো। 19 অথবা তার অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় তৃতীয় শক্তি স্তর পূর্ণ না হয়ে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। যে 19 অথবা তার অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় তৃতীয় শক্তি স্তর পূর্ণ না হয়ে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। অর্থাৎ প্রতিটি শক্তি স্তর আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। প্রতিটি শক্তি স্তর আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এর ব্যাখ্যা দেওয়া সম্ভব বা ব্যাখ্যা দেওয়া যায়। দেখো ছাত্রীরা, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি বিভিন্ন অরবিটাল বা উপশক্তি স্তর। একটু এস অরবিটালটা কেমন দেখতে একটু দেখে নাও। তারপর দেখো পি অরবিটাল দেখো 3টি, অর্থাৎ পি অরবিটাল আবার তাকে আবার পি উপ অরবিটালে বিভক্ত করা যায়, সেটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। এরপরে দেখো আবার আছে ডি অরবিটালকে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, তারপর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই 5টি উপ অরবিটাল বা উপশক্তি স্তরে বিভক্ত করা যায়। এখন আমরা দেখে নিই এই অরবিটালগুলো। আবার একটা চিত্র দেখলাম, যেমন 1s কেমন দেখতে, 2s একটু দেখো 1s থেকে 2s একটু বড়, 3s আরও মনে হচ্ছে বড়। হ্যাঁ, তাহলে আমরা এই এস অরবিটালটা কেমন দেখতে, গোলাকার। সাথে সাথে দেখো পি অরবিটাল, এই যে 2py, 2pz, এক্স, তারপর 2pz, এই দেখো অরবিটালগুলো। এই অরবিটালগুলো ডাম্বেলের মতো দেখতে। এরপরে দেখো একটু ছোট করে দেখা যাচ্ছে ডি অরবিটাল, হ্যাঁ, কেমন ডি জেড স্কোয়ার, তারপরে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে খেয়াল করো ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। একটু অস্পষ্ট বোঝা যায় না? ঠিক আছে, আমরা আরেকটু সুন্দর করে ডি অরবিটালগুলো একটু দেখি। ডি অরবিটাল উপশক্তি স্তর সম দেখো, আমরা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, হ্যাঁ, তারপর ডি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর ডি জেড স্কোয়ার। এই উপ অরবিটালগুলো অর্থাৎ ডি অরবিটালের, এটা আমরা আরও ব্যাপক জানতে পারবো যখন আমরা একটু বড় ক্লাসে পড়বো, অর্থাৎ যখন আমরা কলেজে পড়বো আরও ব্যাপক জানতে পারবো। তবে আমরা এখানে একটু জেনে নিলাম। তাহলে এস অরবিটাল একটি, এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। আবার পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি। ডি অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি। তাহলে প্রত্যেকটা অরবিটালই হচ্ছে সমশক্তি সম্পন্ন। অর্থাৎ তাই যদি বলা হয় এস অরবিটালে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টি, তারপরে ডি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 10টি। 10টি ইলেকট্রন দেখো ডি অরবিটালে থাকবে। প্রত্যেকটা উপ অরবিটালে, অর্থাৎ ডি এক্স আই থাকবে 2টা, ডি ওয়াই জেডে 2টা, তারপর ডি এক্স জেডে হচ্ছে 2টা, তারপর হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে 2টা, তারপর ডি জেড স্কোয়ারে 2টা। টোটালে 2টা করে থাকলে 10টা। এই জন্য এটাকে বলা হয় সমশক্তি সম্পন্ন অরবিটাল। 5টি ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ 5টি উপ অরবিটালে বিভক্ত হয়ে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে ডি অরবিটালে 10টি। এস অরবিটাল একটু দেখো গোলাকার, পি অরবিটাল ডাম্বেল আকৃতির, তারপরে ডি অরবিটালের চিত্র একটু দেখো। এরপরে খেয়াল করো, তাহলে যদি এরকম হয় যে এস অরবিটাল, পি অরবিটাল যদি একসঙ্গে থাকে তাহলে সে চিত্রটা কেমন হতে পারে? কারণ পরমাণুতে সবসময় এস অরবিটাল, পি অরবিটাল, প্রথমে আসে এস, তারপরে দেখো পি আছে, হ্যাঁ, তারপর 2p আছে, তারপরে দেখা যাচ্ছে 3s থাকবে। যখন একসঙ্গে থাকবে তখন চিত্রটা কেমন হয় একটু দেখে না? চিত্রটা ঠিক এরকম। এখন তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো, ছাত্রীরা খেয়াল করো। তাহলে অরবিটালে, অর্থাৎ বিভিন্ন শক্তি স্তরের যে উপশক্তি স্তরগুলো আছে, অর্থাৎ অরবিটালে ইলেকট্রনগুলো কেমনভাবে বিচরণ করে তোমরা দেখছো বোর্ডে।
এই চিত্রে তোমরা জিনিসটা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা উপশক্তি স্তরের ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করে, অর্থাৎ প্রতিটি প্রধান শক্তি স্তর এক বা একাধিক উপশক্তি স্তর নিয়ে গঠিত। আমরা এই জিনিসটা দেখলাম। এই উপশক্তি স্তরগুলোকে কি কি অরবিটালে বিভক্ত থাকে, এই অর্থাৎ এই কী কী উপশক্তি স্তরগুলোকে আমরা এস, পি, ডি, এফ ইত্যাদি নামে আখ্যায়িত করা যায়। পটাশিয়ামের কে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ পটাশিয়াম কে পারমাণবিক সংখ্যা 19, ক্যালসিয়ামের সিএ পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। এদের ইলেকট্রন বিন্যাস কেমন হতে পারে? ওই যে আগে তোমাদের বললাম যে আমরা এই 2n² সূত্র অনুসারে যে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 18টি, কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন একটু খেয়াল করো, পটাশিয়ামের ক্ষেত্রে দেখো প্রথম শক্তি স্তরে আছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে তোমরা 8-এ শিখছিলা, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 8টি, তারপর চতুর্থ শক্তি স্তরে 1টি। তাহলে এই যে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারতো তো 18টি, তাহলে এই 18টি অর্থাৎ থাকার কথা ছিল সেই অনুসারে এই এম শেল ইলেকট্রন থাকার কথা ছিল 9টি, কিন্তু তা না থেকে দেখো অর্থাৎ চতুর্থ শক্তি স্তর অর্থাৎ এন শেলে 1টি ইলেকট্রন প্রবেশ করেছে। আবার ক্যালসিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 8টি, চতুর্থ শক্তি স্তরে 2টি, কিন্তু তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকার কথা ছিল 8 আর 2 10টি, কিন্তু তা না হয়ে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি এবং 2টি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করছে। প্রশ্ন কেন? এই কেনর উত্তরটাই আমরা জানব। ক্লাসটা দেখতে থাকো। দেখো তাহলে আজকে আমরা দেখি যে উপশক্তি স্তরের ধারণা। এই খুবই গুরুত্বপূর্ণ টপিকস, মনোযোগ সহকারে দেখো যে প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। আর সহকারী প্রধান শক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়, আমরা আগের ক্লাসে দেখেছি। আর সহকারী প্রধান শক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান প্রধান শক্তি স্তর এন এর উপর নির্ভরশীল। এল এর মান 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি আর 3 হলে এফ দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে কোনো নির্দিষ্ট প্রধান শক্তি স্তরে এল এর মান 0 থেকে অর্থাৎ কি হতে পারে n-1 অর্থাৎ 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। কীরকম? যদি একটা হয় এল এর মান তাহলে সেক্ষেত্রে হবে 0, যদি 2টা হয় তাহলে সেক্ষেত্রে হবে 0 আর 1, যদি 3টা হয় তাহলে সেক্ষেত্রে হবে 0, 1, 2, যদি 4টা হয় সেক্ষেত্রে হবে 0, 1, 2, 3 অর্থাৎ 0 সহ এল এর মান হবে। তাহলে আমরা একটু দেখি এল সমান 2 হলে এল সমান দেখো 0, 1 অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর 2টি 2s 2p 0, 1 0, 1 n-0 তো একটা হবে, তারপরে দেখো n-1 অর্থাৎ 1 0, 1। একইভাবে এম শেলে n সমান 3 হলে n সমান 0, 1, 2 দেখো এখানে 3টে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর অর্থাৎ অরবিটাল 3টি দেখো 3s 3p 3d 3s 3p 3d। m সমান 3 যার কারণে 3, 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d। একইভাবে দেখো n প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে n সমান 4 হলে n সমান 0, 1, 2, 3 অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে 4টি 4s 4p 4d 4f। আমরা এখান থেকে একটা জিনিস আমরা জেনে নিই তোমাদের জানার সুবিধার্থে। আমি একটা লাইন অ্যাড করে দিচ্ছি, দেখো খেয়াল করো। n এর মান যত উপশক্তি স্তরের সংখ্যাও তত, অর্থাৎ n সমান 1 উপশক্তি স্তর 1টি, n সমান 2 উপশক্তি স্তর 2টি, n সমান 3 উপশক্তি স্তর 3টি, n সমান 4 উপশক্তি স্তর দেখো 4টি। তাহলে আমরা n এর মান যা হবে উপশক্তি স্তরের সংখ্যা তাই হবে। এই উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা শিখেছিলাম যে প্রত্যেকটা শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²।
উপশক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা জানবো হচ্ছে 2 × 2l + 1। এই মান থেকে আমরা এই প্রত্যেকটা উপশক্তি স্তর ইলেকট্রন কয়টি তা আমরা জানতে পারবো। একটু খেয়াল করো, কে শেলে n = 1, তাহলে উপশক্তি স্তর কত আছে দেখো 1s একটা। আবার দেখো l অর্থাৎ এল প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে n = 2, উপশক্তি স্তর আছে দেখো দুইটার ক্ষেত্রে একটা হচ্ছে 2s 2p। আবার m প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে n = 3, তাহলে এখানে প্রধান শক্তি স্তর আছে 3টি, উপশক্তি স্তর আছে দেখো 0 1 2, অর্থাৎ এখানেও 3টি, অর্থাৎ 3s 3p 3d। একইভাবে দেখো n প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে n = 4, অর্থাৎ l = 0 1 2 3, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর আছে 4টি, 4s 4p 4d 4f। ওকে, এখন আমরা একটু দেখে নিই যে কোনো উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমরা তো জানছিলাম কিভাবে 2n² সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, কিন্তু এখানে আমরা এই যে উপশক্তি স্তরের সূত্র দিয়েও, অর্থাৎ 2 × 2l + 1 এই সূত্র দিয়েও প্রত্যেকটি শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে তা জানা যায়। খেয়াল করো, এখানে n = অর্থাৎ l = যদি 0 হয় তাহলে 2 × 0 + 1, অর্থাৎ দেখো n = যখন 0 হবে সেক্ষেত্রে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কতটি হবে m সংখ্যা, অর্থাৎ n = 0 মানে s এর সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে। খেয়াল করো 2 × 2 × 0, অর্থাৎ 2 × 0, সেক্ষেত্রে 0 + 1, তাহলে 0 + 1 1, তার সাথে 2 দ্বিগুণ করলে 2, অর্থাৎ এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি, 2টি, সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। তাহলে আমরা এইভাবে একটু দেখে নিই, প্রধান কোয়ান্টাম সংখ্যা n, অর্থাৎ n = যখন 1 হবে তখন সেটা কে শেল, আর কে শেলে উপশক্তি স্তর থাকবে সেটা হচ্ছে 0। কোন সূত্র অনুসারে, 0 থেকে n - 1 এই সূত্র অনুসারে দেখো হচ্ছে 0 হয়, তো 0 হলে সেক্ষেত্রে উপশক্তি স্তর হবে একটি 1s, আর 1s উপশক্তি স্তরে 2 × 2 × 0 + 1 = হচ্ছে 2, অর্থাৎ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। আর আমরা 2n² সূত্র অনুসারে আমরা শিখছিলাম সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, যার কারণে ইলেকট্রন বিন্যাসটা কি হতে পারে। তাহলে আমরা দেখলাম এটার উপশক্তি স্তর থাকবে একটি, সেটা 1s, আর এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, যার কারণে ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2। কিন্তু আমরা কিন্তু একটা বলবো না, কোনটা বলো তো, 1s²। তোমরা অনেকে ভুল করে এটা বলে থাকো, না এটা বলবে না, 1s2 বলবো। ওকে, n = 2, অর্থাৎ এল শেল। তাহলে এল শেলে উপশক্তি স্তর কি থাকতে পারে, 0 1 0 1, 0-র জন্য 2s, অর্থাৎ 0-র জন্য s, আর যেহেতু এল শেল n = 2, যার কারণে উপশক্তি স্তর হবে হচ্ছে 2s, 1-এর জন্য p, আর n = 2, যার কারণে হচ্ছে 2p। তাহলে এইভাবে আমরা এই ছকটা আমরা দেখব। দেখো 2s এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, 2p তে সর্বোচ্চ ইলেকট্রন পারে 6টি, যার কারণে দেখো s এ 2টা, p তে 6টা, সব মিলে হচ্ছে অর্থাৎ টোটাল 8টি। যার কারণে আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নিই, 2s² না, বলবো না, 2s2 2p6, 2s2 2p6, n = 3, অর্থাৎ m শেলে উপশক্তি স্তর হবে 0 1 3s 3p 3d 2 × 0 + 1 = হচ্ছে 2। এইভাবে দেখো 3s ইলেকট্রন থাকতে পারে 2টি, 3p তে সর্বোচ্চ 6টি, 3d তে 10টি, তাহলে টোটাল হচ্ছে 18টি। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, 3s2 3p6 3d10, তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে 18টি। একইভাবে দেখো চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 4s থাকতে পারে 2টি, 4p তে 6টি, 4d তে 10টি, 4f এ 14টি, টোটাল হচ্ছে 32টি। ইলেকট্রন বিন্যাস কি হবে, 4s2 4p6 4d10 4f 14, অর্থাৎ 32, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 32টি।
তাহলে আমরা এই উপশক্তি স্তরের শক্তিক্রম সম্পর্কে একটু জেনে নিই। আমাদের যে সমস্যাটা এই যে অর্থাৎ উপশক্তি স্তরের সব উপশক্তি স্তরের শক্তি কি সমান? তো আমরা যেমন প্রথমে বলছি যে ইলেকট্রন সবসময় নিম্ন শক্তি স্তর আগে পূর্ণ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে গমন করবে। তাহলে আমাদের এই উপশক্তি স্তরের শক্তিগুলো জানা অত্যন্ত জরুরি। তাহলে আমরা একটু জেনে নিই এই শক্তি স্তরে। দেখো তোমাদের 1 থেকে অর্থাৎ হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসের কোনো সমস্যা নেই, একই নিয়মে হয়, অর্থাৎ 2n² সূত্র অনুসারে হচ্ছে। কিন্তু পরবর্তীতে যেই অর্থাৎ আর্গনের পরের মৌল পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, এই মৌলগুলোর ক্ষেত্রে যে হঠাৎ করে আমরা কি দেখলাম যে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকার কথা ছিল পটাশিয়ামের 9টি, কিন্তু তা নাম থেকে আছে কয়টি? 8টি, এবং চতুর্থ শক্তি স্তরে 1টি। অর্থাৎ একইভাবে দেখো পটাশিয়ামের পরের মৌল হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রেও তৃতীয় শক্তি স্তরে আছে 8টি এবং চতুর্থ শক্তি স্তরে আছে 2টি, কিন্তু তৃতীয় শক্তি স্তরে থাকার কথা ছিল কয়টি? 10টি। ওকে, তাহলে আমরা কেন এটা থাকে একটু দেখে নিই। আমরা এই দেখো তোমাদের বোর্ডের যে লেখা আছে একটু খেয়াল করো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর উচ্চমান সম্পন্ন উপশক্তি স্তরগুলোর এরকম ব্যতিক্রম দেখা যায়। কিরকম? যে কোন উপশক্তি স্তরের শক্তিক্রম নির্ধারণের জন্য n+l নীতি ব্যবহার করা যায়। n+l এর মান কম হলে তা কম শক্তির উপশক্তি স্তর। যেমন n+l একটু দেখে নিই। যেমন উদাহরণ হিসেবে আমরা একটু দেখতে পারি, যেমন 4s, 4p, 4d, 4f উপশক্তি স্তরের কোনটি শক্তি বেশি? আমরা কি করে বুঝবো? এখানে আছে দেখো 4s, খেয়াল করো 4s, তারপর হচ্ছে 4p, 4p, তারপর দেখো 4d, 4d, তারপর হচ্ছে 4f। এখন দেখো 4s এর ক্ষেত্রে 4s এর ক্ষেত্রে n+l যদি আমরা সূত্রটা ব্যবহার করি, এই নীতি যদি আমরা ব্যবহার করি, তাহলে 4 এর জন্য এখানে n সমান 4 এর জন্য কত? n সমান হচ্ছে 4, আর s এর জন্য l সমান 0। তাহলে n+l সমান 4+0 সমান 4। একইভাবে দেখো 4p এর জন্য n এর মান হচ্ছে 4 আর p এর জন্য হচ্ছে 1, তাহলে এটার ক্ষেত্রে 4 + 1 5। একইভাবে দেখো 4d এর ক্ষেত্রে 4 n এর মান d এর মান, অর্থাৎ d এর মান কত হবে? একটু খেয়াল করো, d এর মান হবে হচ্ছে 2, p এর জন্য 1, d এর জন্য 2, অর্থাৎ 6। এটা আমরা দেখলাম কত? এটা দেখলাম হচ্ছে আমরা 5, আর এটা দেখলাম আমরা 6। একইভাবে আমরা 4f এর ক্ষেত্রে 4 n এর মান, আর f এর জন্য হচ্ছে 3 সমান 7। তাহলে দেখো 4s এর জন্য আমরা পাচ্ছি 4, 4p এর জন্য আমরা পাচ্ছি 5, 4d এর জন্য 6, তারপর হচ্ছে 4f এর জন্য আমরা পাচ্ছি 7। এখন তোমরাই বলো কার শক্তি বেশি? অবশ্যই 7, অর্থাৎ 4f এর শক্তিটা বেশি। দেখো এইভাবেই লেখা আছে, তোমাদের এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। উপশক্তি স্তর, চারটি উপশক্তি স্তরগুলোতে n+l এর মান 4, 5, 6, 7, অর্থাৎ 4s উপশক্তি স্তরের শক্তি সবচেয়ে কম। উপশক্তি স্তরের শক্তিক্রম হলো 4s থেকে 4p বেশি, 4p থেকে 4d বেশি, 4d থেকে 4f এর বেশি। এখন সমস্যা হচ্ছে যদি এরকম হতো যে একাধিক শক্তি স্তরে এই টোটাল অর্থাৎ n+l এর মান যদি সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কোন নীতি ইউজ করব? সেক্ষেত্রে দেখো তোমাদের একটা, যে তোমাদের বইতে নেই, আমি একটা লাইন অ্যাড করে দিছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে একাধিক উপশক্তি স্তরে n+l এর মান সমান হলে যে শক্তি স্তরে n এর মান কম তা কম শক্তির উপশক্তি স্তর,
এবং যেমন 3D 4P উপশক্তি স্তর দুইটি n প্লাস l এর মান হলো 5 এবং 3D উপশক্তি স্তর n এর মান হলো 3, অর্থাৎ 4P উপশক্তি স্তর n এর মান অপেক্ষা কম। এটা আমরা একটু দেখে নিই। অর্থাৎ 3P দেখো তোমরা হচ্ছে 3D আর আছে হচ্ছে 4P 3D এর ক্ষেত্রে n প্লাস l এর মান কত হবে? n প্লাস l এর মান দেখো, n এর মান হচ্ছে 3 আর হচ্ছে d এর জন্য হচ্ছে 2, অর্থাৎ l এর মান অর্থাৎ হচ্ছে 5। একইভাবে দেখো 4p এর জন্য n এর মান হচ্ছে 4 আর p এর জন্য হচ্ছে 1 ইকুয়াল টু 5। এক্ষেত্রেও 5, এক্ষেত্রেও 5। এখন প্রশ্ন হচ্ছে এই দুটার ভিতরে কার শক্তি বেশি? এই শক্তিটা জানার জন্য আমরা যে জিনিসটা জানবো, যার প্রধান কোণটি অর্থাৎ এই 3D এবং 4p দুইটি অরবিটালের মধ্যে যার প্রধান শক্তি স্তর অর্থাৎ n এর মান বেশি, সেটি হচ্ছে বেশি শক্তির উপশক্তি স্তর। তাহলে n এর মান বেশি কার? 3D থেকে 4p বেশি। তাহলে এই 3D থেকে 4p শক্তি বেশি, যার কারণে ইলেকট্রন আগে 3D তে প্রবেশ করবে, তারপর 4D তে প্রবেশ করবে। ওকে, এই জিনিসটা এখানে ক্লিয়ার ভাবে দেওয়া আছে। তারপর আমরা দেখি, আমরা একটা সমস্যা দেখি, সেটা হচ্ছে তোমাদের বইয়ে পরীক্ষায় মাঝে মধ্যে আসে এবং এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসতে দেখা গেছে। 4s উপশক্তি স্তরের শক্তি 3D শক্তি স্তরের চেয়ে অর্থাৎ উপশক্তি স্তরের চেয়ে কম কেন? অথবা পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3D উপশক্তি স্তরে না গিয়ে 4s উপশক্তি স্তরে যায় কেন? কোন উপশক্তি স্তরগুলোর আমরা কিভাবে লিখব একটু খেয়াল করে নাও। আমি এখানে পুরোটাই তোমাদের ঠিক সমস্যার কিভাবে অর্থাৎ অ্যান্সারটা তোমরা কিভাবে করবা সেটা আমি দিয়ে দিয়েছি, যাতে তোমাদের এটা পড়তে সুবিধা হয়। কোন উপশক্তি স্তর দেখো একটু, কোন উপশক্তি স্তরের শক্তিকর্ম নির্ধারণের জন্য n প্লাস l নীতি ব্যবহার করা যায়। n প্লাস l এর মান কম হলে তা কম শক্তির উপশক্তি স্তর, অর্থাৎ 4s ও 3D উপশক্তি স্তরগুলোতে n প্লাস l নিয়ম ব্যবহার করে পাই। অর্থাৎ 4s এর ক্ষেত্রে n প্লাস l ইকুয়াল টু 4 প্লাস 0 4, 3D এর ক্ষেত্রে n প্লাস l ইকুয়াল টু 3 প্লাস 2 5। অর্থাৎ 4s ও 3D উপশক্তি স্তরগুলোতে n প্লাস l এর মান যথাক্রমে 4 ও 5। যেহেতু 4s উপশক্তি স্তরের শক্তি 3D উপশক্তি স্তরের চেয়ে কম, তাই পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3D উপশক্তি স্তরে না গিয়ে 4s উপশক্তি স্তরে যায়। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হতে পারে? দেখো 1s2 পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6। পরে কোন অরবিটালে ঢোকার কথা ছিল? 3D তে না, 3D তে ঢুকবে না। কেন বলো তো? কারণ 3D থেকে 4s এর শক্তি কম, যার কারণে একটি ইলেকট্রন 3D তে না ঢুকে 4s এ প্রবেশ করছে। তাহলে এখন তোমাদের ক্লিয়ার হলো? এখন তোমরা যদি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখো তাহলে দেখবা যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 হবে। জিনিস তোমাদের একটু দেখায়, সেটা দেখো। এটা তোমাদের বই নেই, আমি দেখানোর চেষ্টা করছি। এই উপশক্তি স্তরের শক্তিক্রম মনে রাখার জন্য নির্মুক্ত চিত্রটি ব্যবহার করা যায়। একটু খেয়াল করো। প্রথমে দেখো 8s, তারপরে আমরা লিখছি 7s 7p 6s 6p 6d, এভাবে কিন্তু আমরা পর্যায়ক্রম লিখছি। এখন একটু খেয়াল করো n প্লাস l এর মান, অর্থাৎ দেখো 4a 5a 6d তারপর 7p 8s, হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে n প্লাস l এর মান 8। দেখো 5 প্লাস 3 8, 6 প্লাস 2 8, 7 প্লাস 1 8, আবার 8 প্লাস 0 অর্থাৎ 8। তাহলে তোমরা বলো, আমরা একটু আগে শিখলাম যে কার শক্তি বেশি কার শক্তি কম। ঠিকই ধরছো, কারণ আমরা দেখলাম n এর মান যার বেশি তার শক্তি বেশি। ঠিক 8 অর্থাৎ আস্তে আস্তে দেখো 5 এর থেকে অর্থাৎ n এর মান 5 6 7 8, পর্যায়ক্রমে 5 এর থেকে 6d শক্তি বেশি, 6d থেকে 7p শক্তি বেশি। একইভাবে দেখো 7p থেকে 8s এর শক্তি বেশি।
এইভাবে পর্যায়ক্রমে এগুলো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমরা এই উপশক্তি স্তরের শক্তিক্রম কেমন হতে পারে সেটা সম্পর্কে তোমরা ধারণা পাও। তোমাদের এই লাইনটা তোমাদের মুখস্থ করা লাগবে। তবে তোমাদের মনে রাখার জন্য আমি আরো একটা চিত্র তোমাদের দেখাই। এই চিত্রটা যদি তোমরা মনে রাখো তাহলে আমার বিশ্বাস, যদি কখনো ভুলে যাও অর্থাৎ উপশক্তির শক্তিক্রম তোমরা যদি ভুলে যাও তাহলে মনে রাখতে পারি। খেয়াল করো, আমরা আস্তে আস্তে অনেস আমরা এইভাবে পর্যায়ক্রমে এইভাবে লিখবো। আমরা এইভাবে লিখবো অনেস, তারপর 2s 2p, তারপর 3s 3p 3d, তারপর 4s 4p 4d 4a, 5s 5p 6d 5d 5a, 6s 6p 6d, তারপর লিখবো আমরা 7s 7p। যদি আমরা এই দিক থেকে আমরা এইভাবে তীর চিহ্ন দিই, অর্থাৎ প্রথমে 1s, তারপর দেখো 2s, তারপর কি হতে পারে, তারপরে দেখো 2p 3s, তারপরে দেখো 3p 4s, তারপর 3d 4p 5s, নেক্সট 4d 5p 6s, নেক্সট 4a 4d 6p 7s, সর্বশেষ হচ্ছে 5a 5d, তারপর হচ্ছে সব শেষে দেখো আমরা দেখলাম, সব শেষে আমরা কি দেখলাম, সব শেষে 5a 6d 7d, সব শেষে আমরা এটা দেখলাম। তো এইভাবে আমরা কি করতে পারি, এই শক্তিক্রম অর্থাৎ উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা এই ভাবে অর্থাৎ এইভাবে তোমরা যদি পর্যায়ক্রমে নিজেরা প্র্যাকটিস করো, তাহলে যদি কখনো শক্তি স্তরের ক্রম ভুলে যাও তাহলে এইভাবে তোমরা বের করতে পারবে। আমরা আজকে ক্লাসের সর্বশেষ টপিকস, সেটা হচ্ছে তোমরা 1 থেকে 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস আগে করেছো, আবারও লিখতে বললাম। তার সাথে সাথে আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমরা করবে 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের, অর্থাৎ হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস তোমরা বাসায় লিখবে। তবে লেখার সময় তোমরা দুইটা ব্যতিক্রম খেয়াল করবে। ব্যতিক্রম দুইটা আমরা একটু দেখাই, সেটা হচ্ছে ক্রোমিনিয়াম আর হচ্ছে কপার। ক্রোমিনিয়াম আর কপার। এখন আমরা ফিনিশিং এ যাব ক্রোমিনিয়াম এবং কপার। আমরা একটু দেখে নিই, আগে বোর্ডে একটু নিয়মটা আমরা একটু দেখে নিই। দেখো, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মে কিছু ব্যতিক্রম, অর্থাৎ সাধারণভাবে দেখা যায় যে একই উপশক্তি স্তর অর্থাৎ পি ও ডি এর অরবিটাল গুলো অর্ধেক পূর্ণ অর্থাৎ p3 বা d5 বা সম্পূর্ণ অর্থাৎ রূপে যদি থাকে অর্থাৎ পূর্ণ থাকে হলে p6 তারপর হচ্ছে d10 হলে সেই ইলেকট্রন বিন্যাস হয় হচ্ছে সুস্থিত। তাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক হওয়ার কথা 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2। আমরা একটু লিখি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, একটু খেয়াল করো। আমরা বোর্ডে এই ইলেকট্রন বিন্যাসটা একটু লেখার চেষ্টা করব। তো বোর্ডে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখি তাহলে আমরা কিভাবে লিখব বোর্ডে। দেখো, ক্রোমিয়ামের ক্ষেত্রে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখি Cr, পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, সেই ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 তারপর হচ্ছে 3p6, তারপরে কিছু লিখবে 4s লিখবে 4s2। তাহলে দেখো এই পর্যন্ত হয়ে গেল কয়টা, 20টা, আর থাকে হচ্ছে 24, অর্থাৎ এরপরে দেখো ঢুকবে হচ্ছে 3d4 3d4, অর্থাৎ সব শেষে ঢুকছে হচ্ছে 3d4 এ। খেয়াল করো, আমরা এটাকে যখন আমরা অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটাকে এইভাবে লিখলে আমাদের রং হবে। সঠিক যেভাবে আমরা লিখবো সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2 সাজিয়ে লিখলাম আমরা। কিন্তু সমস্যা হচ্ছে ডি অরবিটাল আমরা পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে তখন ওই ইলেকট্রন বিন্যাসটা কি হয়, সুস্থিত হয়। সেই ক্ষেত্রে তোমাদের
সেক্ষেত্রে তোমাদের এই এস এর থেকে একটা ইলেকট্রন ডি তে আনতে হবে। অর্থাৎ ইলেকট্রন ক্রোমিয়ামের প্রকৃতি ইলেকট্রন বিন্যাস আমরা লিখবো 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে দেখো 3d5, তখন থাকবে 4s1 4s1। এইটাই হচ্ছে ক্রোমিয়ামের প্রকৃত ইলেকট্রন বিন্যাস। তোমরা যদি কেউ এইটা লিখো তাহলে সেটা ভুল হবে, তোমরা যদি এটা লেখো সেটাও ভুল হবে, তোমরা যদি একবার এটা লেখো তাহলে সেটা রাইট হবে, আবার যদি তোমরা ধারাবাহিকভাবে এই তিনটা লেখো তাহলে সঠিক হবে। ঠিক এই কথাই লেখা আছে। এখানে আরেকটা জিনিস তোমাদের একটু জানিয়ে রাখি, সেটা দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে যেমন আমরা লিখলাম তেমনি দেখো কপারের ক্ষেত্রেও এই ব্যতিক্রমটা লক্ষ্য করা যায়। আমরা কপারের ক্ষেত্রে খেয়াল করো, কপারের ক্ষেত্রে হচ্ছে দেখো 29, আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখবো 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে 3d9 4s2। অর্থাৎ ইলেকট্রন কিন্তু দেখো আগে কিন্তু 4s এ প্রবেশ করছে, তারপরে কিন্তু 4s এ আগে দেখো 4s2, তারপর বাকি থাকে হচ্ছে এখানে দেখো হচ্ছে 20টা আর 3d9 অর্থাৎ 29টা। কিন্তু এইভাবে লিখলে সেটা সঠিক হবে না, ভুল হবে। আমরা কি করবো, সাজায় লিখব। অর্থাৎ এরকম যদি থাকে তাহলে এস থেকে একটা ইলেকট্রন কোথায় যাবে, ডি তে আসবে। সেই ক্ষেত্রে হবে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে 3d10 এবং হচ্ছে 4s1। আমরা একবারে সাজিয়ে লিখলাম। তাহলে এটাই হচ্ছে কপারের প্রকৃত ইলেকট্রন বিন্যাস। আমরা যদি এইভাবে ইলেকট্রন বিন্যাসটা লিখি তাহলে তুমি ফুল নাম্বার পাবে, কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা এইভাবে তুমি যদি লিখে দাও তাহলে সেটা তোমাকে কোনো মার্ক দেওয়া হবে না। সেই জিনিসটা এখানে দেওয়া আছে। তো যাই হোক, আজকে ক্লাসের আমরা প্রায় শেষ করে ফেলছি। আমরা একটু আগাই। আজকে আমরা কি কি শিখলাম খেয়াল করো। আজকে আমরা কি কি শিখলাম, তাহলে আমরা একটু মূল্যায়নে যদি যাই, যে প্রধান শক্তি স্তর আমরা একটু দেখি কি কি শিখলাম। দেখো আমরা কি কি প্রশ্ন শিখলাম আজকে। প্রধান শক্তি স্তর কি কি, তো আমরা দেখলাম প্রধান শক্তি স্তর দেখলাম হচ্ছে কি কি, কে এল এম এন, এভাবে আমরা প্রধান শক্তি স্তর এন এর মান শিখলাম। তারপরে কি শিখলাম, যে ইলেকট্রন কখন পরবর্তী শক্তি স্তরে প্রবেশ করে সেটাও আমরা শিখলাম। ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর পূর্ণ করবে তারপর উচ্চ শক্তি স্তরে গমন করে, তাই তো। তারপরে দেখো প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণের সূত্রটি কি বলতো, কি? রাইট, 2n²। 2n² সূত্র অনুসারে এম শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কতটি? এম শেলে 18টি। রাইট। কখন ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিতি অর্জন করে? যখন সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, আর যদি অরবিটালের শক্তি অর্থাৎ অরবিটালটি অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটি সুস্থিত হয়। ঠিক আছে ছাত্রীরা, এরপরে আমরা দেখি এন বা চতুর্থ শেলের উপশক্তি স্তর কয়টি ও কি কি? এন বা চতুর্থ শেলের উপশক্তি স্তর, এন শেলের চতুর্থ শেলের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 32টি, আর উপশক্তি স্তর থাকবে 4s 4p 4d 4f। নিয়ে একটু লিখে নাও। প্রথমে আমরা যে পারিকাজটি দিব সেটি হচ্ছে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে প্রবেশ করে কেন? দ্বিতীয়টি, ক্রোমিয়াম এবং কপার মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে করা যায় না কেন? তোমার মতামত দাও। সবশেষ, হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস ইলেকট্রনিক মডেল সহ লিখো। তো ছাত্রীরা, আজকে এ পর্যন্তই। আশা করি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদের যে
সমস্যা ছিল, আজকে সে সমস্যা দূর হলো। ছাত্রীদেরকে আজকের ক্লাসে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকবে এবং বেশি বেশি করে, অর্থাৎ যখন তোমরা অল্প সময় পর পর কি খাবে, পানি খাবে, গরম পানি, আর ভিটামিন সি যুক্ত ফলমূল খাবে। ভিটামিন সি যুক্ত যে খাবারগুলো আছে বা ফলমূল আছে সেই খাবারগুলো তোমরা বাড়িতে খাবে এবং বাড়ি থেকে বের হবে না, আর পড়াশোনাটা চালিয়ে যাও, একবারে চুপচাপ বসে থেকো না, ক্লাসগুলো ফলো করো। আশা করি তোমাদের যে সামনের যে পরীক্ষা, সেই পরীক্ষা অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা তোমরা আশা করি ভালো করবে। তো আগামী ক্লাসে দেখা হবে। ভালো থাকো ছাত্রীরা।